বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন ব্যবসায়ী নেতা এবং তাকে আমি সংস্কারের যারা ক্যাম্পেইন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ করছেন নানান ক্ষেত্রে তাদের একজন সামনের সারির মানুষ বলতে পারি। বিভিন্ন ব্যবসায়িক অ্যাসোসিয়েশন বা ট্রেড বোর্ডের তিনি নেতৃত্ব দিয়েছেন, বারবিডার প্রেসিডেন্ট ছিলেন, তিনি এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সার্ক চেম্বারে ছিলেন, এই মুহূর্তে জাপানিজ ইনভেস্টরদেরও তিনি বাংলাদেশে অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন এবং জাপানের সর্বোচ্চ জাপানের সম্রাট কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা ভূষিত আব্দুল হক আমার ভাই, আমার ডানে প্রাক্তন সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি যেহেতু আপনাকে সংস্কার বিষয়ে আপনার ভূমিকার কথা এবং আকাঙ্ক্ষার কথা বলেছি, সংস্কার বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে সূচনাটা আমি এভাবে করতে চাই যে 5ই অগাস্ট বাংলাদেশ একভাবে মুক্তি পেয়েছে, নতুন স্বপ্ন দেখে যাত্রা শুরু করেছে। 3 মাসের বেশি সময় খানিকটা অতিক্রান্ত হয়েছে, বাংলাদেশ কি পথ হারিয়ে ফেলছে কিনা, এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে। মিস্টার আব্দুল হক, আপনি শুরু করবেন। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং সালাম আদাব এবং শুভকামনা আমাদের বিশ্বের যেখান থেকে আপনারা দেখছেন শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, শ্রোতা দর্শক মণ্ডলী। আমার মনে হয় 5 আগস্টের এই ঘটনাটা নিঃসন্দেহে দুনিয়া কাঁপানো একটি ঘটনা। মিডিয়ার কল্যাণে সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং সারা পৃথিবীতেই আপনার এটা একটা প্রভাব পড়েছে, যেটাকে বিশ্বের সেরা ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট হেডলাইন দিয়েছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেইন, বাংলাদেশের নবযাত্রা। আমি মনে করি এই নবযাত্রাটা অ্যাকচুয়ালি আমরা অনেক আলোচনা আপনার এই অনুষ্ঠানে করেছি এবং আপনি যথার্থ বলেছি, এবং আমার মনে হয় সংস্কারের কথা আমি অনেক বেশি বলেছি, বিপ্লবের কথা বলেছি, যে বৈপ্লবিক পরিবর্তনটা দরকার। তো এবং সৌভাগ্যের বিষয় যে আমরা আমাদের জীবদ্দশায় এত বড় একটা ঘটনা দেখে যেতে পেরেছি, যেটা হয়তো কল্পনাও করা হয়নি হয়তো একদিন আগেও যে এরকমটা ঘটতে পারে। এটা পৃথিবীর অন্যতম বড় শক্তিরা জড়িত ছিল, যারা এখানে টোটাল ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করছিল এবং আমাদের শাসককুল সবাই মনে করছিল যেখানে তাদের নিয়ন্ত্রণে সব আছে, সামরিক বাহিনী, পুলিশ, বিচার ব্যবস্থা, অলিগার্ক দানব, কতগুলো ব্যবসায়ী তৈরি করা হয়েছে, অর্থনীতি, কেন্দ্রীয় ব্যাংক, তারা তাদের এমনভাবে নিয়ন্ত্রণে যে তারা কতগুলো ব্যাংক তৈরি করে সেগুলো দিয়ে প্রায় এগুলোকে খালি করে ফেলেছে। অতএব এমনও বলা হচ্ছিল যে তারা ছাড়া কেউ চালাতে পারবে না, এবং এই বিশ্বাসটা ছিল এই জন্য যে তারা জানে যে তারা চলে গেলে তো এখানে অর্থনীতি মুষড়ে পড়বে, দুমড়ে পড়বে, কারণ তারা তো অনেক কত নিয়েছে তারা তাদের ধারণা আছে। আমি একজন ব্যবসায়ী হিসাবে এবং আপনার অপটিমিস্টিক মানুষ হিসাবে মনে করি এই যাত্রাটা নিঃসন্দেহ একটা বড় যাত্রা এবং এটা একটা বিপ্লব বলে আমি মনে করি। যদিও এই বিপ্লবে আফগানিস্তানের মতো সাস্টেনেবল তো প্রশ্ন তো অবশ্যই করতে পারেন, কিন্তু যেটা আলোচনাটা করা যায় যে এখানে কোনো মিলিশিয়া ছিল না আফগানিস্তানের মতো, যে তালেবানরা একটা মিলিশিয়া বাহিনী তাদের নিজস্ব ছিল, তাদের মিলিটারি স্ট্র্যাটেজি তাদের মতো করেছিল, তাদের সামরিক শক্তি আছে। এখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র সামরিক বাহিনীর লোকেরা যখন বলল যে তারা জনগণের উপরে গুলি করবে না, তখনই কিন্তু ব্যাপারটা টোটালি গেম চেঞ্জ হয়ে গেল। এবং এতে বোঝা যায় যে মার্শাল সিংয়ের ভাষায় পাওয়ার কামস ফ্রম দি ব্যারেল অফ গান বলা হয়। এখানে কিন্তু ছাত্র, জনগণ এবং সর্বশেষে সামরিক বাহিনীর একটা যৌথ প্রয়াসে কিন্তু এই বিপ্লবটা সাধিত হয়েছে। তার আগে হয়তো অনেক ঘটনা আছে, এখানে অনেক সামরিক বাহিনীর উপরের দিকে অনেক অফিসাররা ছিল, জড়িত ছিল, এগুলো আমরা জানতে পারি। পুলিশ মারাত্মকভাবে জড়িত ছিল। সে পুলিশকে ইতিহাসে বোধ এরকম শিক্ষা কোনো দেশে হয়েছে কিনা, যে আমি নিজে দেখেছি মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে একটা ছাত্র পাহারা দিচ্ছিল, এন্টায়ার হেডকোয়ার্টার একেবারে বিরান ছিল, কোনো লোক ছিল না। আমি আনফর্চুনেটলি ছবিটা তুলতে পারিনি, কারণ আমি নিজে ড্রাইভ করছিলাম
এটা সম্ভবত 6 তারিখের ঘটনা বলছি আপনাকে। তো সেরকম ঘটনা ঘটছে। এটা কত বড় ঘটনা, এটাকে আমার বিশ্বাস লেখকেরা, চিন্তাবিদেরা, সাহিত্যিকেরা, শিল্পীরা, এমনকি আমাদের হাজার হাজার তরুণেরা দেয়ালে কিন্তু গ্রাফিতি এঁকে তাদের প্রকাশ করেছে। যদি কেন এটা, তাদের তো কোনো রাজনৈতিক দল ছিল না, তাদের কোনো মিলিশিয়া বাহিনী নাই, অতএব তারা বিপ্লবটাকে তাদের মতো করে একটা বৈপ্লবী সরকার গঠন করবে সেটা কিন্তু হয়নি। হলে হয়তো টোটালি ঘটনাটা ভিন্ন রকম হতে পারত। বাট আমি মনে করি, আমার মনে হয় যে আমি মোটেই হতাশ নই। যে পরিবর্তন সাধিত হয়েছে, এই পরিবর্তনটা শুধু আমাদের দেশে নয়, কেবল দক্ষিণ এশিয়া নয়, সারা পৃথিবীতে কিন্তু ইম্প্যাক্ট তৈরি করবে। এবং আগামী দিনে আমার বয়স এখন 73, আমি জানি না আমি কালকে বেঁচে থাকবো কিনা, কিন্তু আমি বিশ্বাস করি এই তারুণ্যকে রোধ করা যাবে না। এবং এই বাংলাদেশে আগামী দিনে একদিনে সরকারের পতন হতে পারে, দক্ষিণ কোরিয়াতে যেমনটা হয়েছিল। মানুষ দেখবে যে আমার পছন্দ হচ্ছে না, তুমি কোনো তারা অন্যায়ভাবে থাকছে, একদিনেই কিন্তু সরকারকে পতন করে ফেলা সম্ভব হবে। অর্থাৎ এটা একটা বিশাল অর্জন। এবং এই বার্তাটাকে এখন প্রশ্ন হচ্ছে যে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা থাকবে, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু দ্য স্পিরিট অফ দি রেভলিউশন অর বিপ্লবের সেটা কিন্তু বহু দূর যাবে। সেটা অনেক রকমের পানি প্রভাবিত হতে হতে, যেমন ধরুন আমাদের এখানে অনেকে মনে করতে যে আমরা অনেক শক্তিশালী মানুষ, আমি জেনারেল, আমি আমলা, আমি 1000 কোটি টাকা মালিক হয়েছি, আমি বড় বড় মানে বিশাল সম্পত্তির মালিক হয়েছি, বিদেশে আমার টাকা পয়সা, আমার 14 গোষ্ঠী বিদেশে আমি পার করেছি, এবং এই দেশটাকে কলোনি হিসেবে তারা নিশ্চিত মনে করেছিল। কিন্তু দেখেন একদিনের ঘটনায় সব উড়ে চলে গেল। অথবা এটা একটা বিশাল ঘটনা, কোনো সন্দেহ নাই। এবং আমি মনে করি আমাদের যে তরুণেরা 18 সালে তারা রাস্তায় নেমেছিল, তখন বলা হয়েছিল, তারা বলেছিল যে রাষ্ট্র রিপেয়ার করা দরকার। আমি তখন থেকে কিন্তু ওয়াচ করছিলাম, এবং তখন থেকে আমি খুব দৃঢ় আস্থা ছিল আমার যে যারা এই কথা বলতে পারে যে দ্য স্টেট রিকোয়ার্স এ টোটাল রিফরমেশন অর রিপেয়ার, তারা অনেক চিন্তা করছে, কিংবা তাদের মতো করে সরলভাবে তারা দেখেছে যে ইট ইজ নট ওয়ার্কিং, এটা এই রাষ্ট্র আমার না, কিংবা আমি এখানে কী করে বাঁচব। এখনও হয়তো আমাদের এখানে হতাশাগ্রস্ত তরুণের সংখ্যা বেশি, হয়তো 52-53% বলে তারা পারলে বিদেশে চলে যাবে। কারণ কি, আমরা তাদেরকে বাসযোগ্য অবস্থান দিতে পারি নাই, তাদেরকে আমরা একটা বৈষম্যহীন রোজগারের ব্যবস্থা করতে পারি নাই, আয়ের বন্টন এখানে আমরা করতে পারি নাই, বিচার ব্যবস্থা ঠিক করতে পারি নাই, এমনকি জীবন শুরুর জন্য, জাতি গঠনের জন্য যে মৌলিক শিক্ষাটা, সেটা কিন্তু বহু ভাগে বিভক্ত। যারা অর্থশালী তারা ইংরেজি পড়াচ্ছে, যারা বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, মাদ্রাসায় পড়াচ্ছে, কিন্তু দিনের শেষে এই যে তরুণ শক্তি, তাদেরকে আমরা বিশ্ববাজারে দিতে পারতাম। এই জায়গায় কিন্তু অনেক করণীয় ছিল। অতএব যে সংস্কারের কথাটা বলা হচ্ছে, সংস্কার, এই চেঞ্জ, আমরা বলছিলাম চেঞ্জ অর ডাই, এই চেঞ্জ কিন্তু হতেই হতো। চেঞ্জটা অবধারিত ছিল, চেঞ্জ না হলে আমাদের মৃত্যু হবে। এখন এই মুহূর্তে যেগুলো হচ্ছে সেগুলো একটা সময়ের ব্যাপার। বাট যে ঘটনাটা ঘটেছে, আপনি যে কোনো বিচারে, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক। এবং বাংলাদেশ আমি মনে করি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে আধুনিক রাষ্ট্র হবে, এখানে সবচেয়ে ভালো গণতন্ত্র হবে, এবং এখানে রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ পাল্টে যাবে। এবং এখানে যে দুর্নীতি, অপরাধ, অলিগার্ড তৈরি হয়েছিল, কোনো গোষ্ঠী বলতে পারবে না যে আমরা জনগণকে পায়ের তলে দাবিয়ে রেখে শাসন করব, সেই জিনিসটা শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন ব্যাপার হচ্ছে যেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে স্ট্রাকচার, যেমন ধরেন আমার মনে হয় আমি এখানে থামি, আপনার প্রশ্নটা ছিল যে খুব সুন্দর করেই বলেছেন, যেহেতু উনি সংস্কারের কথা অনেকবারই আগে বলেছেন, আর আমি তো সংবিধান সংস্কার নিয়ে এখানে ঝড়ও তুলেছি অনেকবার, আর সেটা পরে আগে আসি। আপনার প্রশ্ন ছিল যে আমরা কি সঠিক পথে আছি, না কোনো হতাশাগ্রস্ত কোনো বিষয় আছে কিনা। না, আমরা সঠিক জায়গায় আছি। আপনারা দুজনে খুব বিজ্ঞ মানুষ, আর দর্শক যারা দেখছে তারা নিশ্চয়ই ইতিহাস যদি দেখেন, এই ধরনের একটা গণ বিপ্লবের পর পৃথিবীর ইতিহাস আমি একটা করে তুলে ধরছি। দেখুন, সেখানে যে ধরনের রিভেঞ্জ, প্রতিশোধ, খুন খারাপি, লুট, অগ্নিসংযোগ যা হয় তার কিছুই আমাদের হয়নি। বরং আমি মনে করি যে একটা সিম্বল, ডক্টর ইউনূস এলেন, এয়ারপোর্টে নামলেন, বিষয়টা এমন হলো যে ছাত্ররা
তারা চাষবাস করে গ্রাউন্ড তৈরি করে রেখেছে শুধু ফসল ফলানোর জন্য, এরকম একটা পরিস্থিতি। আসলেন, তাকে দুইজন সাথে করে নিয়ে আসলেন, বসায় দিলেন, শুধু তার উপস্থিতিতে একটা মিরাকল চেঞ্জ জাতির মনের ভিতরে, অর্থাৎ এ রিমার্কেবল মাইন্ডসেট চেঞ্জ হলো। সেটা প্রশাসন বলেন, সেটা আর্মি বলেন, সেটা জনগণ বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গায় মানুষের মধ্যে কেমন একটা স্বস্তি এলো যে আমরা কতটা দিন ছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে ৩-৪ দিন আমরা সরকার ছাড়া ছিলাম, তারপর পুলিশ ছিল না মাসাধিককাল, এর মধ্যে শুধু সেনাবাহিনী এই সব কিছু নিয়ন্ত্রণ করছিল। তো এরকম একটা অবস্থার মধ্যে এমনকি এই যে সরকার পতিত হলো, তাদের যে সাধারণ সম্পাদক ছিল সে বলেছিল যে ওবায়দুল কাদের, তিনি বলেছিলেন যে কয়েক লক্ষ লোক মেরে ফেলবে যদি ক্ষমতা থেকে আমরা সরে যাই। আবার আরেকটা মিটিংয়ে তিনি বলেছিলেন যে রোহিঙ্গা অবস্থা হবে, টাকা কামায় লাভ নাই, নিয়ে যেতে পারবে না, অনেক ধরনের কথা তিনি বলেছিলেন। বাস্তবে এদেশের মানুষ প্রমাণ করেছে যে আমরা আসলে অনেক সুশৃঙ্খল, অনেক ধৈর্য, অনেক সংযম দেখিয়েছে। এই গত 20টি বছর যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, খুন, গুম, এত ব্যথা বেদনা বুকে নেওয়ার পরেও যা ঘটার সে ধরনের কিছু ঘটে নাই। এখনো আমি মনে করি সংস্কার যে গতিতে চলছে, ডক্টর ইউনূস উনি কথায় বিশ্বাসী না, হি ইজ এ সাইলেন্ট ওয়ার্কার। উনি এমন একটা মানুষ, একটা উদাহরণ সৃষ্টি করেছেন যে সূর্যের চেয়ে বালুর তাপ বেশি না, সূর্যের তাপই বেশি থাকে। এই আমাদের রাজনৈতিক দল মেটো বক্তৃতা, অতিরিক্ত আপনার টেলিভিশনের ওই ক্যামেরার সামনে আসে অভ্যস্ত, কাজ কি হলো না হলো সেটা কিছু, শুধু মুখ দেখাতে পারলে আর ওই নেত্রীর সামনে যে কদমবুসি করা, সালাম দিতে পারলে মনে করে কাজ হয়ে গেছে। কিন্তু আমাদের বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা, উনি প্রমাণ করেছেন যে কম কথা কাজ বেশি, গুড় কম দিব কিন্তু মিষ্টি বেশি হবে। সেই দিক থেকে আমি বলবো যে সংস্কার যে কমিশন কমিটি যেগুলো উনি করে দিয়েছেন, অ্যাবসলুটলি এরকম একটা রেভলিউশনের পরে যা হওয়ার যথেষ্ট রকমের রাইট ট্র্যাকে আমরা আছি, সঠিকভাবে আমরা এগোচ্ছি। বরং আমি বলবো যে উনি আরও একটা বুদ্ধিদীপ্ত কাজ করেছেন, যে ছাত্রদের একটা প্রেজেন্টেশন রেখেছেন ক্যাবিনেটে, যদিও এটা নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে কথা আছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে যারা রক্ত দিল, যারা জীবনের ঝুঁকি নিল, রাষ্ট্র পরিচালনা তাদের একটা অভিজ্ঞতা, এবং রাষ্ট্র পরিচালনা কত কঠিন, রাস্তায় আন্দোলন করা এক বিষয়, আর একটা রাষ্ট্র পরিচালনার কথা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেই অভিজ্ঞতাটা তাদের দরকার আছে। তাদের একদিকে হলো যে মানুষের জন্য, জনগণের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কেন আজকে একটা ভালো জায়গায় যাবে না? উই ডোন্ট স্যালুট দি ম্যান, উই স্যালুট দি চেয়ার। এই পজিশনে যে আছে সে কতটুকু সার্ভিস ডেলিভারি দিচ্ছে সেটা আমরা দেখব। তো সেই দিক থেকে আমি বলবো যে একটা বিপ্লবের পরে কাউন্টার বিপ্লব ইজ এ মাস্ট, এটা কথা আছে বিপ্লবী বইতে। সেই কাউন্টার বিপ্লব হিসেবে দেখেন, প্রথমে আমরা দেখলাম জুডিশিয়াল একটা কুর কথা শহরে ছড়ায় পড়লো, সাথে সাথে ছাত্ররা সেখানে ছুটে গেল। এরপর দেখা গেল যে পুলিশের ভিতরে অসন্তোষ আন্দোলন শুরু হলো, তারপরে আনসার, এই একটার পর একটা, তারপরে ভ্যান, এ তো লেগেই আছে। তারপর গেলাম পাহাড়ে, কোনোটা তো জুৎসই করে উঠতে পারে নাই। কেন পারে নাই? একথা জাতির স্মরণ করতে হবে যে আমাদের লিড করছেন কে, নেতৃত্ব কে দিচ্ছেন, সারা বিশ্বে তার একটা গ্রহণীয়তা আছে। আমি যে অতিরঞ্জিত করছি তা নয়, আমার বিশ্বে বাইরে যে বন্ধু বান্ধব আছে তারা অনেকে এটা প্রশংসা করেছে যে তোমার জাতি অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছে। গত 15-20 বছর তোমাদের দেশের ইতিহাস যে আমরা দেখেছি, যে ঘটনাগুলোর ধারাবাহিকতা, সেই ধরনের কিছু হয় নাই, বরং তোমরা অনেক সভ্যতার পরিচয় দিয়েছো। আর ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়াতে বহির্বিশ্বের একটা সাপোর্ট, আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা এতদিন আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছেন, একজন টিউটোরিয়াল হেড এখানে রেখে দিয়েছে, যার অ্যাকচুয়ালি নিজের মগজ থেকে কিছু আসে নাই, সব কিছু তৈরি করে তাকে একটা
পোস্ট অফিসের মতো সিল মারা আর স্বাক্ষর করে তাদের সুযোগ সুবিধাগুলো তারা নিয়ে গেছে। তো এরকম একটা অবস্থার মধ্যে সবচাইতে যে চোখে লাগছে, দৃশ্যমান হয়ে উঠছে যে যে দলের সরকার ছিল, যে দলের প্রধানমন্ত্রী ছিল, সেই দল যতটুক দেশের প্রতি চিন্তাভাবনা করে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ফ্রি গোটা আর নাই, সেই অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার মতো অবস্থা নাই। এখন ডক্টর ইউনূসকে দিয়ে সেগুলো করানো যাবে না। আমেরিকান একটা টেলিকাস্ট দেখছিলাম, ব্যান্ডউইথের ব্যাপারে এটা রিজেক্ট করেছে বিটিআরসি, এবং দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার কথা বলে এটা নর্থ স্টেটগুলোতে ভারত চেয়েছিল, বাংলাদেশ বলছে না, নিরাপত্তার কারণে এটা দেওয়া যাবে না। এবং সেখানে তারা অ্যানালাইসিস করছে যে দিস ইজ হাউ বাংলাদেশ ইজ রেইজিং আপ। তারা দেখাচ্ছে যে না, আমরা আমাদের পায়ে দাঁড়াতে সক্ষমতা দেখাচ্ছি, এবং বাংলাদেশের কাছ থেকে পার্শ্ববর্তী যে রাষ্ট্র, ছোট রাষ্ট্রগুলো আছে, ক্ষুদ্র রাষ্ট্রগুলা, তারাও শিখবে সাহসী হতে। আর এই ব্যান্ডউইথটা যদি নিতে হয় ভারতে, তাহলে তার দুটো অল্টারনেটিভ আছে, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে মায়ানমার। তো সেইটা অনেক খরচাদির ব্যাপার আছে, এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলটা সেখানে আবার তাদের রিকনস্ট্রাক্ট করতে হবে। আর এখানে তাদের মাথা খারাপ কেন বা এত আপসেট কেন, সেটা একটু বলার দরকার। সেটা এই কারণে দেখেন, এই যে অনেকে সেভেন সিস্টার নিয়ে কথা বলে, যে আমি 1 মিনিট ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে তাদের এই সেভেন সিস্টার নিয়ে তাদের ফরেন পলিসি এবং প্রতিরক্ষার স্ট্র্যাটেজি, এইগুলা কিন্তু একভাবে সেট আপ ছিল। তো এখন শেখ হাসিনা এখান থেকে যাওয়ার পরে দেখছে যে না, আগে যেভাবে এখানে যে চিন্তায় নিজের রাজ্যের মতো আসা যাওয়া যেত, এখন তো সেটা বাংলাদেশ দিবে না। বিকজ বাংলাদেশ এখন একটা সভরেন কান্ট্রি, তার আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে, তার ন্যাশনাল ইন্টারেস্টটাকে। আমরা যে ভারতের প্রতিপক্ষ, সে কথা আমি বলি না। আমি বলি যে আমার সার্বভৌমত্ব, আমার নিরাপত্তা বজায় রেখে বন্ধুত্ব তো থাকবেই, বাট আমি নট অ্যাট দি কস্ট অফ মাই সিকিউরিটি, উইথ দি কম্প্রোমাইজ অফ মাই সিকিউরিটি আই ক্যানট মেক ফ্রেন্ড। আমি এটা অনেক জায়গায় বলে থাকি যে আমার একটা আত্মীয়র দরকার আছে, কিন্তু আমার নিজের মাকে অন্যের সাথে নিকা দিয়ে আমি তো আর আত্মীয় বানাতে পারি না। ধন্যবাদ। আপনারা দুজনেই অপটিমিস্টিক, এবং এখানে আমরা গত সরকারের আমলে উন্নয়ন না গণতন্ত্র এই বিতর্ক করেছি, এখন আবার এসে বিতর্ক হচ্ছে নির্বাচন না সংস্কার, কোনটা আগে, কতটুকু সংস্কার। সো আমি আব্দুল হক, আপনার কাছ থেকে যদি আমি বলতে চাই, কি বলবেন আপনি? আমার মনে হয় ডেফিনেটলি নির্বাচনও দরকার এবং সংস্কারও দরকার। এখন সরকার ইতিমধ্যে কিন্তু বর্তমানে এবং কি ধরনের সংস্কার, তারা বলেছেন কিভাবে সংস্কার, নির্বাচনের পক্ষে কাজ করছেন, এবং তার জন্য যে সংস্কারগুলো না করলেই নয়, সেগুলো তারা করে কিন্তু যত তাড়াতাড়ি সময় তারা নির্বাচন দেবেন, আমি বিশ্বাস করি সেটাই হবে। এবং এইখানে সেটা করতে গেলে অন্তপক্ষে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সংবিধান থেকে শুরু করে, বিশেষ করে ইনস্টিটিউশনাল যে ডিজাস্টারটা হয়েছে, কিংবা টোটালি এটা ট্রমাটিক পরিবর্তন, কিংবা অলমোস্ট নন এক্সিস্টেন্স হয়ে গেছিলো, সেগুলোকে করা তো রাতারাতি করা সম্ভব না। সেই জন্য এগুলো করার জন্য সময় তো দিতে হবে। আমি মনে করি যে জিনিসটা 15 বৎসরে জমেছে, যেসব অনাচার, যেসব অব্যবস্থা, যেসব দুর্নীতির কারণে, কিংবা ক্রমশ আপনি ডেস্ট্রয় করে দিয়েছেন প্রচলিত বিশ্বাসগুলো, প্রচলিত আপনার ইনস্টিটিউশনাল, ন্যূনতম ইনস্টিটিউশনাল, এগুলোকে আমরা নষ্ট করেছি। এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোও ঠিকমতো হয়নি। ফলে সেই জায়গায় আপনি 3 মাস 4 মাসে কিংবা 6 মাসে এটা হতে পারে, এই প্রত্যাশা করাও তো আমাদের জন্য একটা বোকামি। তো সেজন্য আমার বিশ্বাস যে আমাদেরকে একটা যৌক্তিক সময় দিতে হবে, এবং যৌক্তিক বাইরে তারাও যে নিতে চাইবেন সেটার কোনো কারণ বলে মনে নাই। কারণ আমার তো প্রফেসর ইউনূস সাহেব তারা এখান থেকে কিছু পাওয়ার নাই, কিন্তু বরং উনি, আমি মনে করি যে ইতিমধ্যে অনেক প্রেশার, অনেক চাপের মধ্যে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ছাত্র জনতা এবং আমাদের সামরিক বাহিনী মিলে যে অবস্থাটা তৈরি করেছে, সেটাকে আমি মনে করি সামরিক বাহিনীও কিন্তু সচেতনভাবেই কিন্তু এগোচ্ছে। সো ফার ইট ইজ ওয়েল, আমি বলবো যথেষ্ট ভালো। কিন্তু যে জায়গাটায় আমাদের সংকট হচ্ছে, সেটা হচ্ছে ডিসিপ্লিনের জায়গাগুলোতে কঠোর হচ্ছে না সরকার। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কারণে তারা এখন একটা গুলি চালায়নি, কিংবা সে অর্থে কঠোরভাবে যে দমন করবে সেদিকে তারা যায়নি। এই দুর্বলতাটাকে ব্যবহার করছে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন আমি বলবো যে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এখানে ব্যবহার করছে। এখন এইটাকে আপনি
ডেফিনেটলি ক্রমশ হয়তো সরকার আস্তে আস্তে ডিসিপ্লিনটাকে আনতে হবে। সামরিক বাহিনীকেও যে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিয়ে যতটুকু করা হয়েছিল, আশা করা গিয়েছিল হয়তো বা অনেক আপনার অপরাধীকে আমরা ধরে পানিশমেন্ট দেবো, মানুষ দেখতে চাচ্ছিল এগুলো, সেই জিনিসগুলো খুব একটা হয়নি। সেই জায়গাটা দুর্বলতা আছে, কারণ এটা তো আর বৈপ্লবিক সরকার না, এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও না। ইউনূস সাহেব যেটা আমাদের সম্মানিত আলোচক বলেছেন যে তিনি বাহির থেকে এসে কিন্তু ক্ষমতাটা নিয়েছেন, যারা এখানে রক্ত দিয়েছে তাদের পক্ষে ছাত্ররা এবং আপনার জনতার পক্ষে কিন্তু সেই অর্থে পলিটিক্যাল পার্টিগুলো কোনো ন্যাশনাল গভর্নমেন্টও ফর্ম করেনি, যেটা এখন খুব দরকার বলে আমরা মনে করি। যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা এক ধরনের অনিশ্চয়তার কারণে বিনিয়োগ কম হচ্ছে। আজকে দেখেন প্রায় 80% যারা অবদান রাখে ব্যবসায়ী, কিছু ব্যবসায়ীর কারণে এন্টার দেশের যে কোটি কোটি ব্যবসায়ী আছে যারা ক্ষুদ্র মাঝারি শিল্পপতি কিংবা সত্যিকার ব্যবসা করে রাজনীতির সাথে যায় না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। তাদের কোনো মুখপাত্র নেই। একজন সর্বশেষ একজন উপদেষ্টা এসেছেন বাণিজ্যে ব্যবসায়ী পক্ষ থেকে, কিন্তু ব্যবসায়ীদের ফেস ডাউন করেছে কারা? হাতে গোনা কয়েকজন, কিন্তু তারা ক্রনিক ক্যাপিটালিস্ট, তারা অলিগার্ক, তারা বেনিফিশিয়ারি, তারা বিদ্যুতের প্ল্যান নিয়েছে, তারা মানে বিলিয়নস অফ ডলার প্লান্ডার করেছে তারা। অর্থাৎ তারা কিন্তু সত্যিকার সারা দেশের ব্যবসায়ীদের প্রতিনিধি নয়, তাদের প্রতিনিধিত্ব তারা কোনোদিনই করে নাই। আর সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা মারাত্মক সংকটে আছে। আমি বলব যে বাংলাদেশ বর্তমান সরকারের সবচেয়ে বড় যেটা ক্রেডিট, সেটা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে তারা স্বল্পতম সময়ে কিন্তু একটা স্টেবিলিটি এনেছে। তারা কিন্তু একটা পতিত অর্থনীতি, যেটা ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ যেভাবে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু খাদের কেনার থেকে রক্ষা করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা, অর্থনীতির ব্যবস্থাপনা যথেষ্ট ভালো প্রশংসা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কিছু ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু যেমন পাটের ক্ষেত্রে তারা সুবিধা দিয়েছে, বলেছে 1% কি 1.5% দিয়ে তারা রিশিল করবে, কিন্তু হাজার হাজার যে ইসলামী ব্যাংক কেন্দ্রিক যে গ্রাহকগুলা যারা লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, সেই ম্যানেজাররা সেই এমডিরাই কিন্তু আছেন। কিন্তু ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসা মার খেয়েছে, তার কিন্তু ইন্টারেস্ট তুলতে তুলতে তারা পাহাড় সমান তুলেছে। এখন তাদেরকে নোটিশ দিচ্ছে জেলে যাওয়ার জন্য, তাদেরকে ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য, কিংবা তাদেরকে মামলা করার জন্য। এটা কিন্তু কোনো মতে কাঙ্ক্ষিত না। এত বড় একটা ডিজাস্টারের পরে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ উপদেষ্টা মহোদয় ডেফিনেটলি দেখবেন যে প্রকৃত ব্যবসায়ী যারা, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তাদেরকে তো বেইল আউট করা কিংবা উত্তরণের সুযোগ করে দিতে হবে। তাহলেই তারা অবদান রাখতে পারবে, তারা টিকে থাকতে পারবে। এই জায়গাটা আমি দেখেছি গভীরভাবে। আমার কাছে মনে হয় এখানে সরকারের খুব সিরিয়াসলি দেখার বিষয় আছে। চেম্বারগুলো যেহেতু নাই, অলমোস্ট অকার্যকর। ফেডারেশন চেম্বারে একজন অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তাদের পক্ষে যে কথা বলবে, নেগোশিয়েট করবে, এরকম কেউ নাই। আমি এখন ওই 4 জনের একটা কমিটি করেছে আছি, কিন্তু সেরকম কোনো কাজই হচ্ছে না। তারা কি নির্বাচন কীভাবে করবে? এই ফেডারেশন চেম্বারগুলোতেও রাজনীতিকরণ কিংবা সারা দেশের চেম্বার অ্যাসোসিয়েশনগুলো পলিটিসাইজড হয়ে গেছিলো, সেহেতু উত্তরণ করে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন করা বড় চ্যালেঞ্জ। সেখানেও কিন্তু একটা কমিশন করা দরকার বলে আমি পার্সোনালি মনে করি। অর্থাৎ এই জায়গায় সরকারের অর্জন কিন্তু কোনো মতেই কম না। শুধুমাত্র বলতে পারেন যে হ্যাঁ তারা কঠোরভাবে দমন করে না, এটা বলতে পারেন। আমি অ্যাগেন বলবো এটা কোনো বিপ্লবী সরকার না। এবং তারা একটা পুলিশ বাহিনী পেয়েছে, যে পুলিশ বাহিনীটা টোটালি একেবারে অকার্যকর হয়ে গিয়েছিল। তাদের অনেকে কিন্তু এখনও পলাতক আছে। শুধুমাত্র সামরিক বাহিনী আমি বলবো যে বাংলাদেশে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। তারা কিন্তু এই সময় পুলিশকে পাহারা দিয়েছে, সব কিছু করে রেখে তারা কিন্তু একটা পর্যায়ে এনেছে, যেটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। এবং এই ধারায় গেলে আমি স্ট্রংলি বিশ্বাস করি কোনো হঠকারী কাজ এদেশে হবে বলে আমি মনে করি না, কারণ জনগণ জাগ্রত। তারেক রহমান সাহেব, বিএনপি অন্যতম প্রধান রাজনৈতিক দল, তিনি বলেছেন যে তিনি নির্বাচনে তারা মনে করছেন যে খুব সহজ হবে না। কথাটা খুব মূল্যবান, কিন্তু এই অনুভূতিটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে উনি মনে করেন, কারণ মানুষ কিন্তু অনেক সচেতন। মানুষ যেই মাত্র প্রকৃত অর্থে ভোটটা হবে, ভোটে অনেক চিন্তাভাবনা হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক তরুণেরা কাজ করছে, গবেষণা করছে কি করে হলে পর বাংলাদেশের ট্রেডিশনাল যে ধারার ইলেকশন সিস্টেম ছিল, যেটা কারাপ্ট এবং যার মাধ্যমে প্রকৃত গণতন্ত্র হয় না, তার থেকে বেরিয়ে এসে গণতন্ত্রকে একটা সুদূর প্রসারী আমাদের মতো করে একদম টোটালি নিজস্ব চিন্তায় কাজ করছে, কিন্তু অনেকে আমরা জানি না। এবং তারা এত বড় কাজ করছে আপনি কল্পনাই করতে পারবেন না। আগামী 2-3 মাস পরে তারা এগুলো নিয়ে হাজির হবে।
তারা ইউনিভার্সিটি টিচার, তারা রাজনীতির গবেষণা করছে, তারা পিএইচডি করা, তারা অনেক, আমি খুব আশাবাদী কিন্তু ভিতরে ভিতরে কাজগুলো হচ্ছে। দেখেন বিনিয়োগ বোর্ডে প্রথম একজন ব্যাংকারকে বাইরে থেকে এনে ইউনুস সাহেব দিয়েছেন, তিনি কিন্তু কাজ করছেন যে আশিক চৌধুরী ভদ্রলোকের নাম, এবং তিনি ইমিডিয়েটলি তার সেকেন্ড ম্যান এনেছেন ব্রিটিশ আমেরিকান টোবাকোর থেকে, হংকং থেকে নাকি কোরিয়া থেকে, তাকে নিয়ে এসেছেন আইবি এর ছেলে। তারা কিন্তু রিয়েল প্রফেশনাল ওয়েতে যাচ্ছে, যেটা আমরা বহু আলোচনা করেছি আপনার এখানে। আমি বিগত বহু বছর যাতে আলোচনা করছি যে আমাদের রাজনীতি প্রশাসন যে ধারায় আছে সেটা কিন্তু একটা কলোনিয়াল ধারায় আছে, তার কোনো সংস্কার কিন্তু হয়নি। তাদের অনেক ভালো মানুষেরা আছে প্রশাসনে, বাট দ্য সিস্টেম অফ দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ রাদার অফ এ কলোনিয়াল প্যাটার্ন। এখন আপনি যদি একটা লোকরে, একজন ডিসিকে ডেকে এনে কমার্স মিনিস্ট্রিতে বলেন যে আপনি এখানে ট্রেড পলিসিতে কাজ করেন, উনি ইমিডিয়েটলি মনে করে আমি ফিশ আউট অফ ওয়াটার। আমি কি করে, যেটার জিরো থেকে শুরু করা উচিত ছিল, শেখার বিষয় ছিল অর্থনীতি, পরিসংখ্যান, বিজ্ঞান, মার্কেটিং ম্যাথ, তারপরে সাপ্লাই চেইন, বহু ফ্যাক্টর এখানে জড়িত আছে। ফলে আমি মনে করি বাংলাদেশ এখন যে জায়গায় আছে রাইট ট্র্যাকে আছে, অ্যাবসলিউটলি রাইট ট্র্যাকে আছে। শুধুমাত্র আর্মিকে দিয়ে যদি আর একটু কঠোরভাবে শাসন করা যায়, এই দুষ্টদেরকে দমন করা যায়, বিশেষ করে বেত্রদণ্ড চালু করা যায়, ওই যে ফেসবুকে দেখে যে লাল করে দেওয়া, এইটা কিন্তু খুব দরকার। যেখানে যারা আইন লঙ্ঘন করছে তাদেরকে পানিশমেন্ট পেতে হবে। হয়তো বড় পানিশমেন্ট আমরা দিতে পারি নাই, এটা বিপ্লবী সরকার হলে বহু লোকের মৃত্যুদণ্ড এক্সিকিউশন হয়ে যেত, সেটা হয় নাই, এটা একটা আমরা লস করেছি। কিন্তু তারপরে আমি বলবো যতটুকু হয়েছে ডেফিনেটলি সেটা ঐতিহাসিক, এবং আমরা যেভাবে এগোচ্ছে এটা কোনো মতেই খারাপ বলা যাবে না। শুধুমাত্র কতগুলো সংস্কার, আমি কি একটু কন্টিনিউ করে বলবো নাকি পরে আসবো? আমরা একটু শুনে আসি আপনার কাছ থেকে। আপনি যেহেতু সেনাবাহিনীর ভূমিকা বললেন, প্রাক্তন সেনা কর্মকর্তা আছেন। জি জি জি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে সংস্কার নাকি নির্বাচন কোনটা আগে, সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে হক ভাই, আমরা সর্বদাই বলেছি, এখনো বলছি, এই সরকার শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য গঠিত হয়নি, আর সেটা এই সংগ্রামের উদ্দেশ্য ছিল না। এই রক্ত, এই জীবন, এই সংগ্রাম, এত ব্যথা, এত বেদনা, মায়ের যেমন লেবার পেইন শুরু হয় একটা সুন্দর চাঁদের ফালির মতো হাসিতে একটা সন্তান দেখার জন্য, ঠিক তদ্রূপভাবে একটা সংস্কার দেখার জন্য এটা করা হয়েছে। শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য ও তো কয়েকজন এনে আগে পরে আমরা দেখেছি বসিয়েছে, 3 মাস একটা নির্বাচন করে চলে গেল। নো, এটা অ্যাবসলিউটলি সংস্কার। এখন এই সংস্কার নিয়ে একটু টানাপোড়েন প্রথম ছিল রাজনীতি দলদের ভিতরে, তার মধ্যে এখন তো দল বলতে বিএনপি মেইন বিগ প্লেয়ার ইন দি গ্রাউন্ড, তাদের ভিতরে একটা ধারণা, এটা আমার বিশ্লেষণ, যে আওয়ামী লীগ তো দেশহারা, এরপরে যদি ডক্টর ইউনূসের নেতৃত্বে বা ছাত্রদের নেতৃত্বে কোনো দল গঠন করে নতুন কোনো এখানে মেকানিজম করে আমাদেরও যদি এর বাইরে করে রাখে, তাহলে তো আমরা আবার বঞ্চিত হব, রাজনৈতিক সেবা থেকে হয়তো দেশ বঞ্চিত হবে, এ ধরনের চিন্তা হয়েছিল। তারপরে আমরা যারা বাইরে সুশীল সমাজ থেকে কথা বলেছি, সরকারও বলেছে যে সংস্কার উনি অনেক কমিশন করে দিচ্ছে, সেগুলা কাজ চলছে। কয়েকটা মিটিংয়ের পরে আস্তে আস্তে সেগুলা আমার মনে হয় দূরীভূত হয়েছে। তারপর উনি তারেক রহমান সাহেবের কথা বললেন যে উনি আগেই বিএনপির 30 দফা ওনারা দিয়েছিলেন, তার মধ্যে সংস্কারের অনেক কিছুই আমাদের কথার সাথে মিল থাকে, যেমন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে একটা ক্ষমতার ভারসাম্য, দলের ভিতরে আপনার গণতন্ত্র চর্চা, এই বিষয়গুলো ছিল। আপনি যেটা বললেন, তারেক রহমানকে আমি ভালো করে চিনি, খুব কাছের থেকে চিনি। আমার মনে হয় যে আমি এতভাবে চিনি, আমি বলবো উনি অত্যন্ত কঠিন কঠিন কথা বলেছেন, অর্থাৎ বাস্তব কথা বলেছেন যে সামনের নির্বাচন খুব কঠিন হবে, আর আপনারা এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে মানুষ, জনগণ কষ্ট পায়। আর আপনাদের আচরণে আমি দেখছি যে আপনারা মনে করছেন ক্ষমতায় চলে আসছেন, বিষয়টা কিন্তু অত সহজ নয়। আর অনেকে, আমি এর আদার সাইড অফ দি কয়েন বলি, যে বলে যে তারেক রহমান হয়তো অল্প বয়সী, আমি বলবো আমি তাকে যেভাবে চিনি, উনি আপাদমস্তক রাজনীতিক, আপাদমস্তক। কারণ উনি যে পরিবারের জন্ম, যা উত্থান পতন ওনার জীবনে দেখেছে,
এটা খুব কম লোকের সৌভাগ্য হয়েছে। আমি একবার ওনাকে বলেছিলাম, আপনি তো দেশে প্রধানমন্ত্রী হবেন, আমার মনে হয় উনি শুনতেছে, দেখুক। কারণ এই উপমহাদেশে যারা আছে, এই শেখ পরিবার, জিয়াউর রহমানের পরিবার, তাদের পরিবারের সদস্য হলে, তারপর পাকিস্তানের ভুট্টো পরিবার, শ্রীলঙ্কায় কমলাতুঙ্গা আছে, এখানে গান্ধী, এইগুলো তো এইভাবেই আসবে। ইন্দিরা গান্ধীর পরিবারের আছে, তা এর বাইরে তো যেতে পারবে না। তো তারা যেভাবে আসছে সেইভাবে আমাকে বলছিল যে দেখো, আমার যে অভিজ্ঞতা আছে তাদের সেই অভিজ্ঞতা নাই। আমার বাপ জেনারেল ছিল, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিল, আমার বাপ প্রেসিডেন্ট ছিল, আমার মা বিরোধী দলের নেত্রী ছিল। কত সংগ্রাম, কত বিপ্লব এই আর্মিতে দেখেছি, আর্মির বাইরে রাজনীতিতে দেখেছি। আমার মা কত কষ্ট করেছে, সব কিছু আমার দেখা। এই অভিজ্ঞতা অন্য কারণ নাই। আমি কেন এই কথা বলছি, তার সাথে আমার যে ধরনের কথাগুলো হতো, যে এত পরিপক্ক আর এত অভিজ্ঞ একজন দেশপ্রেমিক রাজনীতিক আমার মনে হয় যে জাতি পাবে, যেভাবে উনি চিন্তা করছেন, যদি দলকে সেইভাবে তিনি সঠিক পথে রাখতে পারেন। তবে একটা কথা আমার সমালোচক বলেছেন যে সংস্কার এবং নির্বাচন, এটা মোটামুটি কাছাকাছি চলে আসছে। আমি দেখলাম যে মির্জা ফখরুল সাহেব উনি বলেছেন যে হ্যাঁ, প্রয়োজনীয় সংস্কার হোক, তারপরে রিজনেবল একটা সময়ের মধ্যে আমাদের নির্বাচন দিক। হ্যাঁ, নির্বাচন রিজনেবল সময়ের ভিতরে দিবিক। আর এটা কথাও বিএনপির মনে রাখতে হবে যে এই সরকারকে বেশি চাপাচাপি করলে বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়বে। কারণ কিছু কিছু সংস্কার অতীব প্রয়োজন, এটা বিএনপির জন্য প্রয়োজন, বরং বিএনপির জন্য ভালো। সংস্কার এবং নির্বাচন, এই দুটার ভিতরে যে গ্যাপ, এবং রাজনীতিবিদ সরকারের ভিতরে যে একটু বোঝাপড়ার টানাপোড়েন ছিল, সেটা অনেক গ্যাপটা ক্লোজ হয়ে আসছে। আর সংস্কার নির্বাচন দুটা কাজই সাইমালটেনিয়াসলি চলছে। আর আমার মনে হয় রাজনৈতিক সমস্ত দল আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে এই সরকারকে সমর্থন দিতে হবে। এই সরকার ব্যর্থ হলে কিন্তু জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। এটা সবাইকে সরকারকে সমর্থন দিতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে। আর গোটা জাতি উনার প্রতি অনুগত, আমাদের সমর্থন রয়েছে, উনি ভালো কাজ করছেন। আশা করছি যে আমরা সঠিকভাবে এগোচ্ছি। আর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে কর্মকাণ্ড কিছু করছেন, এটা হয়েই থাকে। এটা আমি ভারহীন কথা নিতে চাই না, কারণ কতগুলো জোকার লম্পঝম্প দিল টেলিভিশনের সামনে, আর কি বলল, একটা ঘটনার জন্য, একটা বর্ডার দুটা ঘটনার জন্য, আমার হাইকমিশনে একটা আক্রমণের জন্য দুই দেশের এত বহুমাত্রিক একটা সম্পর্ক, এটা থেমে যেতে পারে না। এটা বড় পর্যায়ে গেলে এগুলো হবে। আর এখানে দুটা দিক আছে। একটা হচ্ছে আপনার বিজেপির একটা ইন্টারনাল, তাদের দেশের রাজনীতি আছে, আর একটা আছে তাদের রাষ্ট্রীয় স্বার্থ। সেই স্বার্থটা তো আগের মতো পাবে না, সে দুইটাকে অ্যামালগামেট করে। তো আমি এখানে বলি, দেখেন যে আর ওই যে আমাদের চিন্ময় সন্ন্যাসীকে ধরা নিয়ে যে বিষয়গুলো, সেটা এখন ভারতের মিডিয়াই বলছে। দেখেন, তাদের বাবা রামবাবুকে গ্রেপ্তার করা হয়েছিল, বিশাল ভাবে তারা ধরছিল বিজেপি, আন্দোলন করছে, তো কি হয়েছে, তাকে ছাড়ে নাই। তারপরে দেখেন আশাবাবু অধিকারী ব্রহ্মচারী, সে ছিল হচ্ছে আমার এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদির গুরু। তার লোকজন সেখানে আন্দোলন করেছিল, বাবাকে ধরার পরে এই টাউনে আগুন জ্বালিয়ে দিয়েছিল, কই তারে ছাড়ে নাই। আমাদের ভারতের মৌলানা শাহ আজহারকে গ্রেপ্তার করেছিল, কই বাংলাদেশের আমাদের মৌলানা সাহেবরা কি মাঠে নেমে ভারতের হাই কমিশনে যে আক্রমণ করেছে না ইয়েতে আপনার ধন্যবাদ সীমান্তে যে আন্দোলন করেছে, করে নাই। সুতরাং এগুলা কোনো বিষয় না, সম্পর্ক সামনে এগিয়ে যাবে, আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। যাক, অ্যাকচুয়ালি ভারতের কথা বলছিলেন, ভারতের সাথে যেটা ভারতের বর্তমান হাইকমিশনার মহোদয় একটা অনুষ্ঠানে বলেছেন, আপনার অনুষ্ঠানে বলেছেন যে ভারতের সাথে সম্পর্কটা কিন্তু বাংলাদেশের বহুমাত্রিক, একটা বিষয়ের উপরে সেটা থেমে থাকতে পারে না। এর সময়ের ব্যাপার, যে তার আভ্যন্তরীণ রাজনীতি প্লাস তার জাতীয় যে স্ট্র্যাটেজি হচ্ছে। আমরা বাংলাদেশের নাগরিকগণ ভারতের কাছে আশা করব যে তারা জনগণের সার্বভৌমত্বের ব্যাপারে যে কাজটা করেছে, যে গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়ে যে রিলেশনশিপটা গড়েছে, সেটা বাংলাদেশের জনগণ খুব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। মূলত কারণটা সেখানেই, যে তোমার দেশে গণতন্ত্র আছে, আমার দেশে গণতন্ত্রকে তুমি গলা টিপে হত্যা করতে সহায়তা করেছ, যেটা ভারতের জন্য, ভারতের
ভারতে বহু রকমের মানুষ আছে। আমি বলবো ভারতের যারা কৌশল নির্ধারণ করেন কিংবা ভারতের যারা চিন্তাবিদ, তাদের চিন্তা করা উচিত যে বাংলাদেশের মানুষকে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে সম্মানের চোখে দেখা। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো মতেই অসম্মানকে মেনে নেয়নি, 70 সালেও মেনে 71 সালেও মেনে নেয়নি। পাকিস্তানের মতো রাষ্ট্রকে ভেঙে দিয়েছে। ভারত আমাদের সাহায্য করেছে, সেটা ঐতিহাসিক সত্য, কিন্তু ভারতের সেখানে কৌশলগত বিশাল স্বার্থ ছিল, যে স্বার্থটা তারা পাকিস্তানকে দুইভাগ করাতে আমরা স্বাধীন হয়েছি। আমরা সেজন্য ভারতের কাছে অবশ্যই কৃতজ্ঞ। আজকে বিজয়ের মাসে আমরা মনে করি যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং ভারতের যে অবদান সেটাকে রেখে ইতিহাসে যার যতটুকু অবদান আছে সবটাকে স্বীকার করে নিয়েই কিন্তু ইতিহাসকে স্থান দিতে হবে। এবং কাউকে খাটো করে কাউকে বেশি বাড়িয়ে এই করা কিন্তু টেকসই হয় না, সেটা আমরা কিন্তু 5ই আগস্টে আমরা নতুন করে দেখলাম। দেখো বাংলাদেশে এখন যারা যত গোষ্ঠী তৈরি হয়েছে, আমাদের এখানে ক্রনিক ক্যাপিটালিস্ট তৈরি গেছে, তাদেরকে বুঝতে হবে যে এই ধরনের পুঁজিপতিরা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না, তারা চায় না। তারা যখন দেখতে পেল যে আজকে বাংলাদেশের যে রিজার্ভ আছে তার চেয়ে বেশি রিজার্ভ পাচার করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও যেটা আমার সমালোচক মহোদয় বললেন যে এখানে কিন্তু বড় রকমের কোনো রক্তপাত হয়নি। এখানে কিন্তু বহু মানুষের, আওয়ামী লীগে বলছিল যে লক্ষ লক্ষ লোক মারা যেতে পারে। তো সেই হিসাবে আমি বলবো যে বাংলাদেশের মানুষ অনেক ভালো, অনেক সহনশীল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই কিন্তু ম্যাক্সিমাম ভালো। রাজনীতিটা করছে ভিতর থেকে বাহির থেকে কতগুলো গোষ্ঠী, কায়েমি স্বার্থ গোষ্ঠী, ভারতের নিজস্ব অভ্যন্তরীণ রাজনীতি। এখান থেকে তারা ওই অ্যান্টি মুসলিম একটা ক্যাম্পেইন কিংবা প্রো হিন্দু একটা ক্যাম্পেইন করে সেটা বেনিফিট নিতে চায়। আমরা তার বলিদান, সে বলি হতে কোনো মতে রাজি না। আমি মনে করি বাংলাদেশে এই অবস্থা ডেফিনেটলি নিয়ন্ত্রণে আসবে এবং বাংলাদেশে যে কোটি কোটি তরুণেরা আছে যারা প্রাণ দিতে প্রস্তুত, অতএব বাংলাদেশের নিরাপত্তার, আমি মনে করি একজন সামরিক বাহিনীর অফিসার হিসেবে তিনি বলবেন এর ডিজাইনটাও চেঞ্জ করতে হবে। ট্রেডিশনাল সেনাবাহিনী কেবল একমাত্র আমাদের শক্তি হতে পারে না, আমাদের বরং বিশাল তরুণ গোষ্ঠীকে আমরা যদি সামরিক ট্রেনিং দেই, তার লাইফ স্কিল, লাইফ আপনার সেলফ ডিফেন্স এবং এটিকেট, ম্যানার এবং এগুলো শেখায়, যেটা দক্ষিণ কোরিয়ার মতো, তাহলে কিন্তু বাংলাদেশ টোটালি একটা ডিফারেন্ট কান্ট্রি। আজকে যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তখন কিশোরেরা হবে শক্তি। অর্থাৎ এই সংস্কারগুলো আমাদের দরকার। সংস্কারের ব্যাপারে আমরা হয়তো, আমি চিন্তা করছি আরেকদিন আপনার সঙ্গে ব্যাপকভাবে একটা আলোচনা করা দরকার। অনেকগুলো বিষয় আমি আমার ব্যক্তিগত ব্যবসায়ী হিসাবে যে জাপানিদেরকে দেখে, বাইরে দেখে যেটা বুঝেছি যে আমাদের এখানে যেমন আয়ের বন্টনে মারাত্মক বৈষম্য আছে। শ্রেণী বৈষম্যটা, বৈষম্যের যে কথা বলা হয়েছে, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। কিন্তু এই বৈষম্য কথাটা আন্দোলনে আনাও একটা বড় একটা বিষয়, কিন্তু যে বৈষম্যের কারণেই কিন্তু পৃথিবীতে এত সব যুদ্ধ, বৈষম্যের কারণে আমাদের জাত পাত ইত্যাকার ভেঙে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। বাংলাদেশের সাথে আমেরিকার নৈকট্য হচ্ছে, আমেরিকা ইজ এ মেল্টিং পট। সেখানে বহু দেশের মানুষ গিয়ে কিন্তু বহু বর্ণের, বহু গোত্রে একত্রিত হয়ে একটা জাতিসত্তা তৈরি করেছে। বাংলাদেশে আমি কিন্তু গ্রাম থেকে এসে এক প্রজন্মের ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, যেটা একটা বড় ব্যাপার। অর্থাৎ আমাদের এখানে যে আমাদের আদিবাসী আছে, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে কিন্তু বাংলার নতুন এই বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন যদি করতে পারি, সেদিকে যেতে পারি, তাহলেই কিন্তু বাংলাদেশকে কেউ রুখতে পারবে না। আমি বিশ্বাস করি, তীব্রভাবে বিশ্বাস করি। এবং আমাদের যে উদ্যোক্তা শ্রেণী আছে, তরুণেরা ব্যবসা করতে চায়, তাদেরকে পুঁজি দেওয়া, পুঁজি সরবরাহ করা, তাদেরকে দক্ষতাটা শিখিয়ে দেওয়া। 1.5 কোটি মানুষ বাইরে থেকে যে আপনাকে সাহায্য করেছে, যার জন্য এত বড় লুণ্ঠনের পরে ইতিহাসে পৃথিবীর কয়টা দেশে এত বড় লুণ্ঠন হয়েছে? আমি তো প্রশ্ন করতে চাই একজন সামরিক বাহিনী অফিসারকে, যে আপনারা তো সীমান্ত পাহারাদের জন্য শপথ করেন, কিন্তু যখন অর্থনীতি লুণ্ঠন হয়ে যায়, আপনার অর্থনীতির সোভারেন্টি আমার মানুষ পাচার করে নিয়ে যায় ক্ষমতাসীনেরা, সেটার রক্ষা কে করবে? সেটা নিরাপত্তাটা কে দেবে? সেই দায়িত্ব কিন্তু আমরা দিইনি, সে আলোচনা আমরা করছি না। অতএব ডাইমেনশন অফ দি সিকিউরিটি নতুন করে চিন্তা করতে হবে। এবং বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়, বাংলাদেশ ভারতও নয়, বাংলাদেশ বাংলাদেশ। এখানে কিন্তু একটা জনযুদ্ধ হয়েছে, একটা জনযুদ্ধ হয়েছে, জনগণকে আন্ডারমাইন করে কোনো গোষ্ঠী, কোনো বাহিনী, কোনো পুলিশ, আর্মি কিংবা আমলাতন্ত্র কিংবা অলিগার কিংবা কোটিপতিরা কেউ যেন দুঃসাহস না করে এই জনগণকে আমি পায়ের তলে রেখে কলোনি তৈরি করব এবং আমার 14 গোষ্ঠীকে আমি বাইরে বড় করব, এই জিনিস যেন তারা ভুলে যান। অতএব নতুন করে সমস্ত, ইভেন সেনাবাহিনী নতুন করে বিন্যাস করতে হবে আমি মনে করি, কারণ এখানে এত সামাজিক বৈষম্য থাকতে পারে না।
আপনি সরকার কেন কাউকে জমির প্লট দেবে বলেন? কই জাপানে তো দেয় না। জাপানে আপনাকে নিম্ন আয়ের মানুষকে হাউজিং দেওয়া হয়। যেমন উনি জাপানে গেলেন চাকরি করবেন, উনি বলবেন যে আমি বেতন কম পাচ্ছি, ওনাকে কিন্তু একটা বাসা দেওয়া হবে কম ভাড়ায়। কত কম ভাড়ায়? 10% অফ হিস স্যালারি। যে মুহূর্তে উনি প্রমোশনের উপরে যাবেন তখন আর থাকতে পারবেন না। আমরা কি করেছি? পূর্বাঞ্চলে এন্টার আদিবাসীদেরকে উচ্ছেদ করে হাউজিং এলাকা করেছি এবং নিয়ন্ত্রণ করে যাচ্ছি। কিন্তু এই ছোট্ট ভূমির দেশে বাড়িওয়ালা তৈরি করছি এবং এই বাড়িওয়ালা হওয়ার জন্য দুর্নীতি করে দেশকে লোপাট করে শেষ করে দেওয়া হচ্ছে। আপনি দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি একটা লোকের হয়তো গুলশানে 10 কাঠা জমি দিয়েছেন, রাষ্ট্র দিয়েছে, তখন দাম ছিল 40-50 হাজার কি 1 লাখ টাকা। আজকে সেটা 100 কোটি টাকা বিক্রি করে গোটা টাকাকে ডলার করে বাড়ি নিয়ে চলে যাওয়া হচ্ছে। রাষ্ট্রই তো সেই সিস্টেম করে দিয়েছে যে তুমি পয়সা বানাও এবং ডলার করে নিয়ে চলে যাও। তো এই রাষ্ট্র তো সোভারেন রাষ্ট্র না। অথবা এই কথাগুলো তরুণরা বলছে বিভিন্নভাবে, তার ভাষা দিচ্ছে, তারা গ্রাফিতির মধ্যে বলেছে। আমি বলতে চাই যে বাংলাদেশে যে এই 5ই আগস্টের কথা আপনি যেটা তুলনা করেছেন, সেখান থেকে নবযাত্রা শুরু, একটা রেনেসা, নবজাগরণ, একটা নবযাত্রাই বাংলাদেশে হবে। এবং এই শ্রেণীর মানে আমরা শ্রেণী বিন্যাসকে কমিয়ে আমাদের এই বৈষম্য হ্রাস করে শিক্ষার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতি এবং আয়ের বন্টনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাউজিং। এমনকি আমি মনে করি বাংলাদেশে আইন করে বন্ধ করে দেওয়া উচিত, সরকার কাউকে বাড়িওয়ালা তৈরি করবে না, প্লট দেবে না। আপনাকে আমার জন্য নিম্ন আয়ের মানুষ যারা অর্থনীতি অবদান রাখছে তাদের জন্য কোনো হাউজিং আছে? তারা মানবতার জীবনযাপন করে। অর্থাৎ এই অবস্থার অবসান হতে হবে। তার জন্য আপনি 1 রুমের বাসা দেন, 2 রুমের বাসা দেন, তাকে বেতন যদি তার 15,000 হয় 1,500 টাকা দেবেন তাকে। কিংবা এবং দেশটাকে আপনি এক কেন্দ্রিক বাংলাদেশকে ছড়িয়ে দেন, স্থানীয় সরকারের রিফর্ম করে প্রদেশ তৈরি করেন। চট্টগ্রাম পূর্বাঞ্চলে 4, 5টা 6টা প্রদেশ হতে পারে। তাহলে ঢাকা কেন্দ্রিক যে টোটাল ডিপেন্ডেন্সি শিফট হয়ে যাবে। ট্রান্সপোর্টকে এমনভাবে করেন, ট্রেনকে আমি মানে কমিউটার ট্রেন, নট নেসেসারি খালি মেট্রো বিশাল এক্সপেন্সিভ। আমরা ট্রেনকে সস্তায় কিন্তু করতে পারি। আমাদের সে বুদ্ধি আছে। আমরা যদি জাপানের মতো যারা নিজেরা একটা ট্রেন ইম্পোর্ট করে বাকি সব বানাইছিল, তো আপনি সবসময় বাইরে থেকে কিনে আনবেন তা কেন হবে? আমরা কিন্তু যদি আমাদের ইঞ্জিনিয়ারদের, টেকনিশিয়ানদের কাজে লাগে, আমরা নিজের খরচে অনেক কম দামে কিন্তু তৈরি করতে পারি। আমি মনে করি 1/3 টাকা আমরা তৈরি করতে পারি এইখানে বগিগুলো তৈরি করে। খালি হাইটেক জিনিসগুলো বাইরে থেকে এনে এটা করা সম্ভব বলে আমি মনে করি। তাহলে বাংলাদেশ অন্তত 20-25 বছরে একটা চমৎকার জায়গায় চলে যাবে। এবং তার সেই যাত্রাটা কিন্তু শুরু হয়েছে 5ই আগস্ট থেকে। আমি মনে করি আমাদের হতাশ হওয়ার কোনোই কারণ নাই। শুধুমাত্র যদি আমরা শাসনটা দিতে পারি এবং গণতন্ত্রটাকে ঠিক জায়গায় টেনে তুলে দিতে পারি এবং শাসন ব্যবস্থায় সম্পদের বন্টন কিংবা আয়ের বন্টনের জায়গাগুলো যদি আমরা, তাহলে আমরা কিন্তু গোটা এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে আমরা সবচেয়ে অগ্রগামী রাষ্ট্র হয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। মেজর ফাইনাল রাউন্ড। হ্যাঁ, এটা উনি ঠিকই বলেছেন যে আমাদের রিফর্ম সব জায়গায় দরকার। আর গৃহায়নের উপরে আপনি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। সঞ্চালক সাহেব নিজেই একটা সেমিনার করেছিলেন, অর্গানাইজ করেছিলেন ঢাকা ক্লাবে। আমি একটা করে আসছি ঢাকা ক্লাবে। আপনার মনে থাকার কথা, গৃহায়ন মন্ত্রী ছিল, আমি ওই দিন ওই কথা বলেছিলাম যে রাজুক এখানে কি ব্যবসায়ী হয়েছে, আর প্লট দেয় কাদের? ধনী মানুষদের প্লট দেয়, গরিবের সম্পত্তি কেড়ে নিয়ে ধনী মানুষদের দেয়। এইটার আমি প্রতিবাদ করেছিলাম, সেদিন আমি তুলেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সঠিক কথা বলেছেন। এখন আমরা যে জায়গায় যেতে যাচ্ছি অবশ্যই একমত। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে লেখালেখি হয়েছে যে আমাদের ইসরায়েলেও এরকম আছে, কোরিয়াতে আছে, যে সামরিক প্রশিক্ষণ একটা লেভেল পর্যন্ত কম্পালসারি এটা আইন করে দিতে হবে, সো দ্যাট আমরা শুধুমাত্র ফর্মাল আর্মির জন্য না, আমাদের যেন প্যারামিলিটারি ওরকম ওয়েব থাকতে পারে। এটা অনেক দেশে আছে, আমরা এটা করতে পারি এবং আমার মনে হয় যে সময়ের সাথে সেটা চলে আসবে। আর একটা সবচেয়ে ভালো কথা সেটা হচ্ছে যে এই যে একটা ইউনিটি এখনো আছে। দেখেন, ভারতের অনেকে সমালোচনা করে, আমি সমালোচনা করি না। একজন ভারতের ইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আপনার সাংবাদিক, উনি বলতেছিলেন যে আমরা কষ্ট পাই আপনারা যখন ভারত বলেন, আপনারা বলেন বিজেপি এবং মোদী সরকার, তাহলে আমরা খুশি। কারণ এরা যে কয়েকজন যে বানরের মতো ওই যে বর্ডারে যে লাফালাফি করে, আমরাও অতিষ্ঠ হয়ে গেছি। আর ওই একটা টেলিভিশন চ্যানেল আছে বাংলায়, সেটা হচ্ছে বিজেপির চ্যানেল, ওটা আমাদের না, আমরাও বিরক্ত। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের মানুষের
কোনো বিভেদ আমি দেখি না, তাদের পলিসিগত বিভেদ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, বাট আমরাও তো চাই যে ভারত একটা বড় রাষ্ট্র, আমাদের এখন গণতন্ত্রের পথে চলার জন্য তারা সহায়তা করুক। তা না করে ওই গুটি চালাচালি করলে তো ভারতের জন্য এটা অমর্যাদাকর। কারণ একটা বড় রাষ্ট্র যদি পাশের রাষ্ট্রটা আস্তে আস্তে আপনার গণতন্ত্র কামি হয়, গণতন্ত্রের পথে চলতে থাকে, সেটা তাদের জন্য ভালো, ভবিষ্যতে তাদের কাজে লাগবে। আর আমাদের ভিতরকার যে সংস্কারগুলো বলছেন, অর্থনৈতিক সংস্কারের কথা বললেন, আর্মির কাজ কিন্তু অর্থনীতি কে টাকা চুরি করে নিয়ে গেল আর কে নিল না এটা না, এটার জন্য তো আপনারা ফিনান্সিয়াল ইউনিট একটা করেছেন যে যারা এই টাকা সেটাকে ক্ষমতায়ন করে দেন, সেটাকে আরো নতুন করে, না হলে খালি দাঁড়ায় থাকবেন। যে সমস্ত কান্ট্রিতে টাকাগুলা যায়, বেশি যায়, স্টেটসে, কানাডা, দুবাই, ভারত, এই কান্ট্রির সাথে আমাদের একটা চুক্তি হওয়া উচিত যে এই ধরনের টাকা পয়সা যদি যায় সেখানে দেনান দেয়ার যেন আমরা যদি ডকুমেন্ট দেখাতে পারি সেই টাকাগুলো যেন চলে আসে। আর যদি আমাদের লেজর ভিত্তি চলে যায়, যোগ্যতার সাথে যদি কেউ চাকরি পায়, পদ পায়, তখন সে কিন্তু আর ওই মাথা নত করে শীত দাঁড়া নিচু করে চাকরি করবে না। সে মনে করবে না যে আমার চাকরি থাকবে না। যোগ্য লোক যেখানে বসে থাকে সে কিন্তু সহজে অন্যায় করতে চায় না, আর তাকে দিয়ে করানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তো আশা করি বর্তমান সরকার সেই যাত্রা শুরু করেছে। দেখেন, যাকে যেখানে নিয়োগ দিয়েছেন তাদের নিয়ে কোনো দুর্নীতির কোনো প্রশ্ন নাই। কাজের অভিজ্ঞতা কম থাকতে পারে, কিন্তু দুর্নীতি নিয়ে একটা প্রশ্ন কেউ করছে না যে এরা দুর্নীতি করছে। আর কিছু লোক আছে আপনার মিডিয়াতে, এই সোশ্যাল মাধ্যম, যেটা যোগাযোগ মাধ্যম এখন আছে, ইউটিউব, ফেসবুক, তার ভিউয়ার বাড়ানোর জন্য কিছু মুখরোচক কথা বলতে হয় যে অমুক এত কোটি টাকা নিয়ে তাকে পোস্টিং করেছে, তাকে প্রমোশন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। এগুলা নিয়ে আমরা কিছু যে বড় কোনো ব্যাপার মনে করি না, বরং আমরা এগিয়ে যাচ্ছি, সঠিক জায়গায় যাচ্ছি ইনশাল্লাহ। বাংলাদেশ যে মুক্তির জন্য আমরা আন্দোলন শুরু করেছিলাম, সংগ্রাম শুরু করেছিলাম, সেই মুক্তি কিন্তু এখনো আমরা পাইনি। এটা চলমান, এটা সময়ের ব্যাপার। আস্তে আস্তে আমরা সেই জায়গায় পৌঁছাবো। জি, আমি কটা কথা বলেছি, যেমন দুর্নীতিকে জিরো টলারেন্স, যেটা আমাদের হাজারো তরুণের আত্মদানের পর এরা কিন্তু খুব স্ট্রিক্টলি প্রতিপালন করা উচিত। মেগা প্রকল্প পরিহার করার কথা বলেছেন আমাদের তরুণ একজন উপদেষ্টা, আমি এর সমর্থন করি। এমনকি সকল সরকারি প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা উচিত, যেগুলো কতটুকু রিয়েলি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে কিংবা ইনকাম জেনারেশনে অথবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে কাজে লাগবে, অন্যথায় সেগুলোকে পরিহার করা কিংবা নতুন করে করা। এবং সবচেয়ে বড় কথা, সরকারের রাজস্ব ব্যয় হ্রাস করার একটা কৌশল লাগবে। কীভাবে? যেমন ধরেন, একটা কত সিসির গাড়ি সরকারি লোকেরা ব্যবহার করবে, এবং ফর দ্যাট ম্যাটার আমরা যদি বাইরে থেকে গাড়ি আনি আমাকে 800% ডিউটি দিতে হয়। দেখা গেলো যে এমপিরা গাড়ি আনে 0 ডিউটি দিয়ে। এই যে বৈষম্যগুলো, এগুলা কিন্তু একটা মারাত্মক সামাজিক বৈষম্য তৈরি করে, এক ধরনের যথেচ্ছাচারের তাকে লাইসেন্স দেয়, এবং এর মাধ্যমে কিন্তু জনগণের অর্থ যে লোপাট হচ্ছে, জনগণ সেভাবে জানে না ভালো করে। এগুলো কিন্তু আমার মনে সংস্কারের ভিতরে আসতে হবে। এবং ইচ্ছা করলেই, যেমন ধরেন আমাদের সরকারের ব্যয় হ্রাস করার অনেকগুলো কৌশল আছে, সেই কৌশলগুলো করে ব্যয়টা ওইদিকে হ্রাস করে বাকিটা বিনিয়োগে, যেহেতু আমাদের বেকারত্ব অনেক বেশি, প্রায় 20 থেকে 25 লক্ষ যুবক প্রতি বছর বাজারে আসছে, তাদের জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া যে বিনিয়োগ বাড়ানো। বিনিয়োগ না বাড়ালে কিন্তু, এবং বৈদেশিক বিনিয়োগ যাকে বলে এফডিআই বলা হয়, সে এফডিআইয়ের জন্য যে সংস্কারগুলো করা দরকার সেগুলো কিন্তু জাপানির একটা পরামর্শ দিয়েছে যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স এবং ব্যবসা সবগুলোকে মিলে একটা ওভারসি করার জন্য ইকোনমিক এরিয়াতে, ওদের এখানে কিন্তু একটা মিনিস্ট্রি, এবং আলোচনা হচ্ছে ইতিমধ্যে যে 15টা মিনিস্ট্রি হবে নাকি 20টা হবে না 16টা হবে, এখন প্রায় 47টা না কতগুলো আছে। অর্থাৎ এগুলোকে কমিয়ে এবং প্রফেশনাল লোক তৈরি করা। সব জায়গায় কিন্তু অ্যাডমিন ক্যাডার বলে যেটা বোঝায়, এটা কিন্তু একটা পেছনে হেঁটেছি আমরা এতদিন, বুঝতে পারি নাই। এবং এই জায়গা থেকে সরে এসে বরং আপনি যদি কাউকে ইকোনমি এরিয়াতে নেন, তাকে ইকোনমিক এরিয়াতে রাখেন, সেই জন্য ওইখান থেকে শুরু করে ওইখান থেকে রিটায়ার করতে পারে। এক্সপার্টাইজ তৈরি হয়, নেগোসিয়েশনের এক্সপার্টাইজ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের এক্সপার্টাইজ, বিনিয়োগ বৃদ্ধির জন্য এক্সপার্টাইজ, তারপরে বিনিয়োগকারীকে আনার জন্য
অতএব প্রশাসনের যে সংস্কারটা সেটা কলোনিয়াল প্যাটার্ন থেকে বের করে যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে শ্রদ্ধা রেখে বলছি, কতটুকু প্রাইভেট সেক্টরের লোক আছে আমি জানি না, এখানে কিন্তু প্রাইভেট সেক্টরের লোক বেশি দরকার। কারণ ওই মাইন্ডসেটটা আনতে হবে যে হায়ার অ্যান্ড ফায়ার, তুমি কাজ পারো না, ইউ আর ফায়ার, এই জিনিসে যেতে হবে। কিন্তু আর আপনি যদি মনে করেন যে ক্যাডার হিসাবে নেন, তাকে তো আপনি ফায়ার করতে পারেন না। ক্যাডার আপনি নেন, সেটা যেমন সামরিক বাহিনীতে আপনাকে নিতে হবে, আপনাকে পুলিশ বাহিনী নিতে হবে। পুলিশ কীরকম হবে? পুলিশ কি কলোনিয়াল প্যাটার্নের পুলিশ হবে? একটা মধ্যবিত্ত ঘরের থেকে এসে তাকে আপনি অফিসার বানান, তার জুতা পালিশের জন্য, তার বাসার জন্য, এটা তো কলোনিয়াল সিস্টেম। আপনি তো ইংল্যান্ডে কি অবস্থা, কনস্টেবল অ্যান্ড হেড কনস্টেবল। তাহলে এই যে সংস্কারগুলো করে একটা স্বাধীন জনগোষ্ঠীর জন্য যে স্বপ্ন আমরা লালন করেছি, বারে বারে আমরা বলেছি, সে জায়গায় পৌঁছাতে হবে। এবং আমি মনে করি তরুণেরা যে কথা তারা বলেছে, যে জন্য তারা প্রাণ দিয়েছে, তারা হয়তো হাজার হাজার তরুণরা এখন লেখাপড়ার দিকে চলে গেছে। এটা মনে করার কোনো কারণ নাই যে কয়েকজন ছাত্রনেতা আছে তারা যা বলে কিংবা তাদেরকে দিয়ে সবটা পরিমাপ করা কোনো মতেই উচিত হবে না। আমি মনে করি দেয়ার উইল বি নিউ পলিটিক্স ইন বাংলাদেশ। এই পলিটিক্যাল ধারাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এই পলিটিক্স জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হচ্ছে না। তারপর এর দুর্বলতাগুলো ওরা নিজেরাই বার করবে এবং জনগণ কিন্তু সেদিকে যাচ্ছে। এবং তরুণ জনগণ আমাদের ইনস্টিটিউশন ডেভেলপ করে আমাদের নিঃসন্দেহে নতুন একটা রাজনীতির দিকে যেতে পারি এবং তার মাধ্যমে কেবল আমরা উত্থিত হতে পারি। উত্থান পর্ব বাংলাদেশের শুরু হবে, কিন্তু যেটা আহমদ সফা তার বইতে বলেছিলেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মেজুজুল্লাহ রহমান এবং মিস্টার আব্দুল্লাহ অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, একটা নতুন উত্থান পর্ব বা নতুন যুগের নতুন রাজনীতির সূচনা বাংলাদেশে হয়েছে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমার দুই স্থিতির সেটি বিশ্বাস করেন এবং ওনারা অত্যন্ত আশাবাদী পরিস্থিতি নিয়ে, এবং ওনারা মনে করেন যে অনেক সংস্কার দরকার এবং সংস্কারের দিকেই এখন বাংলাদেশকে মনোযোগ দিতে হবে, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলবার দিকে মনোযোগ দিতে হবে এবং যা কিছু আছে বাংলাদেশের কাঠামোগত সেটা আমূল পাল্টে ফেলতে হবে এবং সেই কাজটা আসলে শুরু করতে হবে এই সরকারকেই। এবং নিঃসন্দেহে নির্বাচনের দিকেও বাংলাদেশকে যেতে হবে এবং তার আগে সম্ভব হলে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আসলে কী কী কাজ এই সরকার করবে, তারপরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে কীভাবে এগিয়ে নেবেন, সেরকম একটা ঐকমত্যের জায়গা প্রতিষ্ঠা বাংলাদেশে পৌঁছানো বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।